ঠিক আছে। ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দিশারি কম্পিটিটিভ এক্সামের পেজে সকলকে স্বাগত। সকলকে গুড আফটারনুন। তাই তো বাতাসে পুজো পুজো বন্ধ, সৌরভ, বাতাসে পুজো পুজো বন্ধ। সেই বন্ধতে ভালো করে পড়াশোনাটা করতে হবে। দেখো আজ আমাদের যে টপিক সেটা কি আছে না, ইনভেশনস অফ মুসলিমস, ভারতবর্ষের মুসলিম আক্রমণ। তো আমরা যখন সুলতানি যুগ শুরু করব তখন আমরা জানতে হবে ভারতবর্ষের মুসলিম শাসন কিভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো। ঠিক আছে, সেখান থেকে আমাদের মূল যে একদম গোড়ায় যেতে হবে আমাদের। ভারতবর্ষের প্রথম যে মুসলিম আক্রমণ সেটা কবে হয়েছিল, কাদের দ্বারাই হয়েছিল। ঠিক আছে, সেখান থেকে আজকে আমরা শুরু করব যে ভারতবর্ষে মুসলিম আক্রমণ, তারপর সুলতানি যুগ, তারপর আস্তে আস্তে আমরা পড়বো মুঘল যুগ। প্রথমে মুসলিম আক্রমণটা আমাদের ভালো করে জানতে হবে। ভারতবর্ষের মুসলিম প্রথম কবে আক্রমণ করেছিল, তারা কোথা থেকে এসেছিল, কে আক্রমণ করেছিল, কোথায় আক্রমণ করেছিল এবং আরো ডিটেলসে। তো আমরা চলো যতটুকু সম্ভব জানার চেষ্টা করি যে ভারতবর্ষের মুসলিম আক্রমণ সম্বন্ধে। দেখো ভারতবর্ষে প্রথম মুসলিম কারা আক্রমণ করেছিল না, আরবরা। ভারতবর্ষে প্রথম কারা আক্রমণ করেছিল, আরবরা আক্রমণ করেছিল। কবে করেছিল না, দেখো এখানে লেখা আছে 634 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম আরবরা আক্রমণের চেষ্টা করেছিল। তখন খলিফা কে ছিলেন না, খলিফা ছিলেন ওমর। ঠিক আছে, এবং 634 খ্রিস্টাব্দে যে আক্রমণ করার চেষ্টা করেছিল, তো টার্গেট কোন কোন, ভারতবর্ষের কোন কোন জায়গায় তাদের মানে টার্গেট ছিল না, ছিল হচ্ছে তোমার আমাদের বোম্বাইয়ের থানে। ঠিক আছে, গুজরাটের ভারুচ বন্দর যেটা নর্মদা তীরে অবস্থিত, এবং দেওয়াল। ঠিক আছে, এবং দেওয়াল বন্দর, এই তিনটে মেনলি তাদের টার্গেটেড ছিল আক্রমণ করা। ঠিক তার দেখো 9 বছর পর, ঠিক আছে, কত বছর পর, 9 বছর পর, তখন ওই একই আরবরা কার নেতৃত্বে না, আব্দুল্লাহর নেতৃত্বে, ঠিক আছে, মাকরান বলে একটা জায়গা ছিল যেটা হচ্ছে বর্তমান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। সেখানে জায়গা ছিল যার নাম হচ্ছে কি মাকরান। সেই মাকরান তারা অধিকার করেছিল। কিন্তু দেখো আগের যে দুটো আক্রমণ, এই 634 এবং 643, এই দুটো খুব একটা এফেক্টিভ ছিল না। ঠিক আছে, ঠিক তারপরে দেখো 712 খ্রিস্টাব্দে তখন উমাইয়াদ বংশ ছিল, আরবের ছিল উমাইয়াদ বংশ। ঠিক আছে, তার অনুমতিতে, ঠিক আছে, কার অনুমতি, তখন খলিফা কে ছিলেন, তখন খলিফা ছিলেন হচ্ছে ওয়ালিদ মালিক। কে ছিল, ওয়ালিদ। এদিকে দেখা যাচ্ছে, এই লিখছি দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, ওয়ালিদ মালিক। এই ওয়ালিদ মালিকের নেতৃত্বে, ঠিক আছে, ওয়ালিদ মালিকের নেতৃত্বে, সরি ওয়ালিদ মালিকের অনুমতিতে, ঠিক আছে, ইরাকের শাসক, তার নাম কি ছিল, হজ্জাজ। কি নাম ছিল, হজ্জাজ। হজ্জাজের সেনাপতির নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। কি নাম ছিল, মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই 712 খ্রিস্টাব্দে, ঠিক আছে, তারা ভারতবর্ষের সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিল। কোথায় আক্রমণ করেছিল, সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিল। ঠিক আছে, তখন যে সিন্ধুর যে রাজা, তার নাম কি ছিল, রাজা দাহির। কি নাম ছিল, রাজা দাহির। এই মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে রাজা দাহিরের যুদ্ধ হলো। কবে হলো, 712 খ্রিস্টাব্দের 12ই জুন। কত তারিখে, 12ই জুন, 712 খ্রিস্টাব্দের 12ই জুন। ঠিক আছে, যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের নাম কি ছিল না, রাওয়ের যুদ্ধ। কি যুদ্ধ, রাওয়ের যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধে কি হলো না, দাহির পরাজিত হলো। এর পরাজয় হওয়ার অনেক কারণ ছিল। দাহির যে পরাজিত হলো এর অনেক কারণ ছিল, আমি লিখে দেবো ডিটেলসে। ঠিক আছে, কারণগুলো কি কি ছিল। পরাজিত হওয়ার পর তার যে ছেলে, তার নাম কি ছিল, জয় সিং। কি নাম ছিল, রাজা দাহিরের যে পুত্র বা সন্তান ছেলে, তার নাম ছিল জয় সিং।
সেই জয় সিং কি করলো, মোহাম্মদ বিন কাসিমের সাথে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিন্তু পরবর্তীকালে জয় সিং পরাজিত হয় এবং ব্রাহ্মণ্যবাদ বলে একটা জায়গা ছিল, বর্তমান পাকিস্তানের যে মুলতান, সেই মুলতান এলাকার কাছে ব্রাহ্মণ্যবাদ বলে একটা জায়গা ছিল, সেটাও তারা দখল করে। কারা? আরবরা। কার নেতৃত্বে? মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। ঠিক আছে, তারা ব্রাহ্মণ্যবাদ দখল করে। ঠিক আছে, তার পরবর্তীকালে দাহিরের রানী, তার নাম কি ছিল? রানী লাদি। কি নাম ছিল? রানী লাদি। তো কোন কোন সূত্র বলছে রানী লাদিকে মোহাম্মদ বিন কাসিম বিবাহ করেছিল, কোন কোন সূত্র বলছে লাদি জহরব্রত পালন করেছিল, আবার একটা সূত্র বলছে তার স্ত্রী রানী লাদি এবং তার দুই কন্যা, কি কন্যাগুলোর নাম ছিল? সূর্য দেবী এবং পরমল দেবী। কি নাম ছিল? সূর্য দেবী এবং পরমল দেবী। ঠিক আছে, বুঝতে পারছো? এতে তিনজনকে, দুই মেয়ে এবং তার রানী লাদিকে একসাথে খলিফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, খলিফার কাছে পাঠিয়ে দিল। কে পাঠিয়ে দিল? মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে, এবং 712 পর 715 খ্রিস্টাব্দে এই মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয় খলিফার আদেশে। এবার প্রশ্ন থাকতেই পারে যে ভারত আক্রমণ করলো, ঠিক আছে, যুদ্ধে জিতলো, ঠিক আছে, তাদেরকে প্যাক করে পাঠিয়ে দিল, তবুও কেন তাকে হত্যা করলো? ঠিক আছে, এই ছিল আমাদের কি আরবদের ভারত আক্রমণ, আমাদের নয়, আরবদের ভারত আক্রমণ। ভারতের ইতিহাসে প্রথম মুসলিম আক্রমণ, আরবদের ভারত আক্রমণ। এই আরবদের ভারত আক্রমণ সম্পর্কে ঐতিহাসিক একজন ঐতিহাসিক, তার নাম ছিল লেন পুল, তিনি বলেছেন আরবদের ভারত বিজয় এক ফলাফলবিহীন যুদ্ধ, বা আরবদের ভারত আক্রমণ এক ফলাফলবিহীন যুদ্ধ। কে বলেছিলেন এটা? ঐতিহাসিক লেন পুল। নামটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এই হলো আরবদের ভারত আক্রমণ। তো আরবদের পর ভারতবর্ষে ভারত আক্রমণ করেছিল কারা? না, কারা? তুর্কিরা। কারা করেছিল? তুর্কিরা। ইনভেশন অফ মুসলিমদের মধ্যে প্রথম কারা? আরবরা। আরবদের পর কারা? তুর্কিরা। এবার প্রশ্ন আসতে পারে তুর্কি কারা? তুর্কি কারা? তুর্কি কারা? তুর্কি নামে কারা পরিচিত? তুর্কি তুর্কি হলো আলাতোনিয়া অঞ্চলে বসবাসকারী এক ধরনের যোদ্ধা জাতি, তারাই হচ্ছে তুর্কি। আলাতোনিয়া অঞ্চলে বসবাসকারী এক ধরনের যোদ্ধা জাতি, এটাই হচ্ছে কি তুর্কি। ঠিক আছে, এই তুর্কিদের মধ্যে প্রথম যার নাম হচ্ছে আলপতেকিন। দেখো আলপতেকিন, ইনি কি করেছিলেন? প্রথম বর্তমান আফগানিস্তান, তাই তো, গজনি, সেই গজনিতে কি করেছিল? তুর্কি কিংডম প্রতিষ্ঠা করেছিলেন, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার যে রাজধানী, সেই রাজধানীর নাম কি ছিল? ক্যাপিটাল অফ গজনি, তাই তো, রাজধানী তার কি ছিল? গজনি ছিল। তুর্কিদের রাজধানী কোথায় ছিল? গজনি। এবং গজনির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলপতেকিন। ঠিক আছে, আলপতেকিন কিন্তু ভারত আক্রমণ করেনি। আলপতেকিনের যে বড় ছেলে আবার তার জামাই, কি নাম ছিল? বড় ছেলে এবং জামাই কি নাম ছিল? সবুকতেকিন। সবুকতেকিন কি করেছিল? দেখো এগুলো সেফ এন্ড সন ইন ল, এর দাস ছিল এবং তার জামাইও ছিল, আবার বড় ছেলেও ছিল। ঠিক আছে, তিনি প্রথমবার ভারত আক্রমণ করেছিলেন। তাহলে কোন তুর্কি সুলতান ভারত আক্রমণ করেছিলেন? আলপতেকিনের পুত্র ইল্লারসন সবুকতেকিন ভারত আক্রমণ করলো। কবে করলো? দেখো কবে করেছিল না, 989 এডিতে। ঠিক আছে, 989 খ্রিস্টাব্দে। তখন পাঞ্জাবের শাহী কিংডম ছিল, শাহী রাজবংশ, তার যে রাজা কে ছিল? জয়পাল। ঠিক আছে, হিন্দু শাহী কিংডম, পাঞ্জাবের হিন্দু বংশ শাহী কিংডম, রাজা কে ছিলেন? জয়পাল। সেই জয়পালের সময় সবুকতেকিন ভারতবর্ষ আক্রমণ করলো। এবার সবুকতেকিনের পর তারপর এই সবুকতেকিনের বড় ছেলে, তার নাম কি ছিল? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদ ভারত আক্রমণ করলো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষা সুলতান মাহমুদের থেকে। ঠিক আছে, তারপর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি এই সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার ভারত আক্রমণ করেছিল।
এবং তার ভারত আক্রমণের লক্ষ্যই ছিল লুটপাট, ধনসম্পত্তি লুণ্ঠন করা, তাই তো। তাই বেছে বেছে বিভিন্ন ধর্ম আমাদের মন্দির আক্রমণ করতো, মন্দির থেকে সোনা দানা যা কিছু থাকতো সব লুট করতো, সেই জন্য লুণ্ঠনকারী বলা হয়। এবং কি করতো, যে মন্দিরের যে সমস্ত দেবতা সেগুলোকে সব ভেঙে দিত, আইডলস বেকার বলা হতো। ওই জন্য কি বলা হতো, আইডলস বেকার। এবং বলা হতো বাদশিকান, কি বলা হতো, বাদশিকান বলা হতো। কাকে বলা হতো, সুলতান মাহমুদকে। এবং বলা হতো লুণ্ঠনকারী একজন, ঠিক আছে। মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল। কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিল? 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবং সুলতান মাহমুদের যে পুরো নাম কি ছিল? আব্দুল কাসেম মাহমুদ। সুলতান মাহমুদের পুরো নাম ছিল আব্দুল কাসেম মাহমুদ, ঠিক আছে। তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তাই তো। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1000 থেকে 1027 এর মধ্যে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এই 17 বারের ফুল ডিটেইলস আমি তোমাদের লিখে দেবো, ঠিক আছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আক্রমণ হচ্ছে কত সালে? 1018 খ্রিস্টাব্দে কনুজ আক্রমণ করেছিল। এবং তার 16তম আক্রমণ সোমনাথ মন্দির লুণ্ঠন করা, ঠিক আছে। সোমনাথ মন্দির কোথায় আছে? গুজরাটে। সেই গুজরাটে সোমনাথ মন্দির লুট করেছিলেন কত সালে? 1025 খ্রিস্টাব্দে। এটা তার 16তম আক্রমণ ছিল, ঠিক আছে। কততম আক্রমণ ছিল? 16তম এটা আক্রমণ ছিল। আর 17তম শেষবার ছিল সিন্ধু প্রদেশে জাট আক্রমণ। সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিল 1026 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর প্রথমবার কোথায় আক্রমণ করেছিল? পাঞ্জাব। প্রথমবার 1000 সালে কোথায় আক্রমণ করেছিল? পাঞ্জাবে, ঠিক আছে। সুলতান মাহমুদের উল্লেখযোগ্য আক্রমণ হচ্ছে যেখান থেকে সব থেকে বেশি ধনসম্পদ লুট করেছিল, এই সোমনাথ টেম্পল গুজরাটের, সেখান থেকে, ঠিক আছে। বলা হয় 2 লক্ষ স্বর্ণ মুদ্রা সেখান থেকে লুট করেছিল। 2 লক্ষ স্বর্ণ মুদ্রা লুট করেছিল সোমনাথ মন্দির থেকে, ঠিক আছে। সুলতান মাহমুদকে যে সমস্ত উপাধিগুলো দেওয়া হয়েছিল বলেছিলাম কি? আইডল বেকার্স বলা হয়, বাদশিকান বলা হয়, লুণ্ঠনকারী বলা হয়, ঠিক আছে। নেক্সট, সুলতান মাহমুদের পর কে সিংহাসন হয়েছিল? কে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি সিংহাসন হয়েছিল। এই মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়েছো তো? এই যে হিস্ট্রি অনার্স, বলো মোহাম্মদ ঘুরি। তিনি প্রথমবার কথা করেছিলেন, দেখো, তিনি 1075 থেকে 1078 খ্রিস্টাব্দের মধ্যে মুলতান এবং আপার সিন্ধ দখল করেছিল। দখল করে যখন তিনি ভারতের আরো ভিতর দিকে আসতে লাগলেন, তখন ভারতবর্ষের হিন্দু রাজবংশ কি নাম ছিল? চৌহান বংশ, তাই তো। এই দিল্লির চৌহান বংশ রাজা কে ছিলেন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথে কোথায়? তরাইনের প্রান্তরে তার যুদ্ধ হয়েছিল। কার যুদ্ধ হয়েছিল? মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়েছিল। কোথায়? তরাইনের প্রান্তরে। সেই জন্য তরাইনের যুদ্ধ বলা হয়। কত সালে হয়েছিল? 1191 সালে, তাই তো। সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে যায় এবং পৃথ্বীরাজ চৌহানের কাছে পান ভিক্ষা চায়। পৃথ্বীরাজ চৌহান তাকে ক্ষমা করে দেয় এবং সে দেশে ফিরে যায়। ঠিক তার পরের বছর, ঠিক আছে, কি রিভেঞ্জের জন্য আবার ভারতবর্ষে আসে এবং আবার সেই দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ হয়, যে যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ নামে খ্যাত। সেই যুদ্ধে কি হয়? আমাদের পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল, নিহত নয়, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরাজিত হয়, ঠিক আছে। সেটা কি? দ্বিতীয় কি হবে? ব্যাটল অফ তরাইন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ নামে সেটা পরিচিত। এখানে লেখাই আছে 1111 খ্রিস্টাব্দে ফার্স্ট তরাইনের যুদ্ধ, আর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। আরো একটা তরাইনের যুদ্ধ হয়েছিল যেটা তৃতীয় তরাইনের যুদ্ধ। সেটা হয়েছিল 1215 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের সাথে। ইলতুৎমিশ কার হয়েছিল? মোহাম্মদ ঘুরির একজন হচ্ছে তোমার সেনাপতি, তার নাম হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুস। তিনি গজনির শাসক ছিলেন সেই সময়, তার সাথে ইলতুৎমিশের হয়েছিল তৃতীয় তরাইনের যুদ্ধ, ঠিক আছে। তাহলে কি হলো? তাহলে এটা তরাইনের যুদ্ধ হলো, প্রথম হলো, দ্বিতীয় হলো। তারপরে কি হলো দেখো, ব্যাটল অফ চান্দোয়ার। কত সালে? 1194 খ্রিস্টাব্দে হয়েছিল ব্যাটল অফ চান্দোয়ার, ঠিক আছে। তো এখানে আরেকটা যুদ্ধ হয়েছিল 1108 সালে। 1108 সালে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। সেটা দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ বা ওয়াহিন্দের যুদ্ধ। 1108 সালে, এটা মিস হয়ে গেছে। 1108 সালে একটা যুদ্ধ হয়েছিল, কি আছে? ওয়াহিন্দের যুদ্ধ। কিসের যুদ্ধ বলা হয়? ওয়াহিন্দের যুদ্ধ। হ্যাঁ বলো। হ্যাঁ সরি, 1108 সালে ওয়াহিন্দের যুদ্ধ হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, ওয়াহিন্দের যুদ্ধটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মিস হয়ে গেছিল। কার সাথে হয়েছিল? জয়পালের যে পুত্র, তার নাম আনন্দপাল, ঠিক আছে। আনন্দপালের সাথে কি হয়েছিল? ওয়াহিন্দের যুদ্ধ হয়েছিল কত সালে? 1108 সালে। তাহলে
মোহাম্মদ ঘুরির কি হলো না, তারপরে কি ব্যাটেল অফ চান্দুয়ার কত সালে হলো? 1194 সালে হলো। কার সাথে হলো? জয়চন্দ্র। কার সাথে হলো? জয়চন্দ্রের সাথে মোহাম্মদ ঘুরির। ঠিক আছে, এবার দেখো, এবার যখন যুদ্ধের পর তার যে দায়িত্ব কার হাতে দিয়েছিল? যুদ্ধে মানে মোহাম্মদ ঘুরি যুদ্ধে জিতলো, জেতার পর সমস্ত দায়িত্ব কার হাতে দিয়েছিল? কুতুবউদ্দিন আইবকের হাতে দিয়ে তিনি যখন দেশে ফেরত যাচ্ছিলেন তখন বর্তমান কাশ্মীর ওখানে খোক্কর উপাধি ছিল, খোক্কর উপাধি ছিল, সেই খোক্কর উপজাতিদের হাতে, ঠিক আছে, মোহাম্মদ ঘুরি মারা যায় ঝিলাম নদীর তীরে। মোহাম্মদ ঘুরি মারা যায়, মোহাম্মদ ঘুরি মারা গেল। ঠিক আছে, এবার মোহাম্মদ ঘুরির দুজন সেনাপতি ছিলেন, তাদের নাম কি ছিল? তাজউদ্দিন ইয়ালদুস এবং নাসিরউদ্দিন কুবাসা। এবং তার দুজন অনুচর ছিল, কে কে ছিল? কুতুবউদ্দিন আইবক এবং বখতিয়ার খলজি বা খিলজি। দেখো লেখাই আছে এখানে, তাজউদ্দিন ইয়ালদুস যিনি পরবর্তীকালে গজনির শাসক হয়েছিলেন, কুতুবউদ্দিন আইবক যিনি পরবর্তীকালে ফাউন্ডার অফ সেলফ ডাইনেস্টি দাস বংশের প্রতিষ্ঠাতা, তারপর যে নাসিরউদ্দিন কুবাসা, ঠিক আছে, ইনি মুলতানের শাসক হয়েছিলেন, এবং বখতিয়ার খলজি যিনি 1202 খ্রিস্টাব্দে বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন এবং 1204 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিলেন, যখন বাংলার শাসক কে ছিলেন? সেন বংশের লক্ষণ সেন। সেই লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী। ঠিক আছে, এবং কুতুবউদ্দিন আইবক কি করলো? দিল্লিতে কি করলো? দাস বংশের প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, এবার তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কি প্রশ্ন আসতে পারে না, এই যে আমরা বললাম সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদের কাছ থেকে আরো কয়েকটা প্রশ্ন আসতে পারে। দেখো, সুলতান মাহমুদের সময় একজন ঐতিহাসিক, সুলতান মাহমুদের রাজসভায় একজন বিখ্যাত কবি ছিলেন, সেই কবির নাম ছিল ফিরদৌসী। কি নাম ছিল? ফিরদৌসী, যাকে বলা, যার বিখ্যাত গ্রন্থ শাহনামা। কি নামা? শাহনামা। এই ফিরদৌসীকে বলা হয় কি? হোমার অফ দা ইস্ট, পূর্বের হোমার বলা হতো। ঠিক আছে, তার বিখ্যাত গ্রন্থ। এবং তার সময় ছিলেন একজন, তার সময় বলতে কার? মোহাম্মদ সুলতান মাহমুদের সময় একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন যার নাম ছিল উদ্বি। কি নাম ছিল? উদ্বি। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে কি? তারিখ ই ইয়ামিনী। কার লেখা? ঐতিহাসিক উদ্বির লেখা তারিখ ই ইয়ামিনী। এবার দেখো, হয়েছে তো? এটুকু হয়েছে তো? সুলতান মাহমুদের সময় একজন ঐতিহাসিক ভারতবর্ষে এসেছিলেন, তার নাম কি ছিল? অল বিরুনি। কি নাম ছিল? অল বিরুনি, যিনি সংস্কৃত ভাষা শিখে একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের নাম কি? তারিখ ই হিন্দ। তহকিক ই হিন্দ, এবং সেটা আরবি ভাষায় লেখা ছিল কিতাবুল হিন্দ। ঠিক আছে, তহকিক ই হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা। অল বিরুনি কার সময় ভারতবর্ষে ছিল? সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে ছিল। ঠিক আছে।